হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আহসান ক্লাসরুমের এই অনন্য আয়োজনে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আহসান হাবিব। খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সৃজনশীল উত্তর সম্পর্কে খুব বেশি পরামর্শ দিতে পারছি না, কেননা এমসিকিউর উত্তর করতেই সময় হচ্ছে না, বরং তাড়াহুড়া করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। এই ভুলগুলো তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে ইনশাল্লাহ। পরিণতি প্রথম পত্রে সৃজনশীল বিষয়ে আলোচনা করার ইচ্ছা থাকলেও বিদ্যুতের জন্য করতে পারিনি। এখনও কিন্তু তোমাদের দ্বিতীয় পত্রের 2টি অধ্যায়ের এমসিকিউ কিন্তু আপলোড করা সম্ভব হয়নি। ইনশাল্লাহ চেষ্টা করছি, দিয়ে দিব। অনেক শিক্ষার্থীর অনুরোধে চরম ব্যস্ততার মাঝে অনেকটা দৌড়িয়েই এই ভিডিওটা করছি। আমি যখন ভিডিওটা করছি তখন ঘড়িতে সন্ধ্যা 6টা। আসলে এতে তোমাদের অনেক উপকার হতে পারে এরকম ধারণা থেকেই কিন্তু আমি এই ভিডিওটা করছি। আমি প্রথমে আলোচনা করব পরিণতি দ্বিতীয় পত্রের অনুধাবন নিয়ে। প্রথমে আমরা যে অনুধাবনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বৈত শাসন। পরিণতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে এই অনুধাবনটি। দ্বৈত শাসন বলতে কী বোঝো? এটি 1919 সালের একটি ঘটনা। 1919 সালের 12 শাসন আইনে ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তন ছিল একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনা। দ্বৈত শাসন বলতে একই প্রশ্নে দু ধরনের কর্তৃপক্ষের উপস্থিতি বোঝায়। এর অর্থ হলো প্রাদেশিক বিষয়সমূহকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুই ভাগে বিভক্ত করে তা পরিচালনার জন্য দু ধরনের কর্তৃপক্ষের উপর দায়িত্ব অর্পণ করা। অর্থাৎ 1919 সালের 12 শাসন আইনে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য দুটি কর্তৃপক্ষের যে উপস্থিতি তাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন। আবারও বলছি, এটি কত সালে? 1919 সালে। এই শাসন ব্যবস্থায় কী ব্যবস্থা নেওয়া হয়? শাসন কার্য পরিচালনার জন্য দুটি কর্তৃপক্ষের উপর দায়িত্ব দেওয়া হয়। এই যে দুটি কর্তৃপক্ষের দায়িত্ব দেওয়া হয় এটি হচ্ছে দ্বৈত শাসন, এবং এই বিষয়টিকে হস্তান্তরিত এবং সংরক্ষিতভাবে ভাগ করা হয়। কিছু সংরক্ষিত রাখে এবং কিছু হস্তান্তর করে দেয় দায়িত্ব। এভাবেই হচ্ছে দ্বৈত শাসন। আবারও বলছি, দ্বৈত শাসন বলতে আমরা বুঝি 1919 সালে ব্রিটিশ ভারত শাসন আমলে দুটি কর্তৃপক্ষের মাধ্যমে যে শাসন ব্যবস্থা সেটি হচ্ছে দ্বৈত শাসন। আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? প্রাদেশিক স্বায়ত্তশাসন, এখানে দুটি শব্দ আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে প্রদেশ আর একটা হচ্ছে স্বায়ত্তশাসন। অর্থাৎ প্রদেশগুলোতে স্বশাসন, নিজস্ব শাসন প্রতিষ্ঠার যে সুযোগ সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এটা কত সালে? 1935 সালে। আমরা যদি এখন সুন্দরভাবে এটি লিখতে চাই তাহলে কি বলবো? ব্রিটিশ শাসন আমলে 1935 সালে প্রদেশগুলোতে স্বশাসন প্রতিষ্ঠার যে আইন সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রথমত এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকারের উপর ন্যস্ত বিষয়গুলোতে কেন্দ্রীয় সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হবে। তৃতীয়ত, অর্থনীতির ক্ষেত্রে প্রতিটি প্রদেশ হবে আত্মনির্ভরশীল। আর এ ব্যবস্থায় প্রাদেশিক মন্ত্রী পরিষদ তার কাজের জন্য প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। কিন্তু আমরা অনেকে হয়তো সেভাবে মনে রাখতে পারবো না। আমাদের শুধু এইটুকু মনে রাখলেই হবে যে এটা 1935 সালে প্রদেশগুলোতে স্বশাসন বা নিজস্ব শাসন প্রতিষ্ঠার যে ব্যবস্থা সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। আবারও বলছি, 1935 সালের 12 শাসন আইনে প্রদেশগুলোতে স্বশাসন প্রতিষ্ঠার যে ব্যবস্থা সেটি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই ব্যবস্থায় আরেকটি বিষয় যোগ করবে, সেটি হচ্ছে প্রদেশগুলো তার মন্ত্রিপরিষদ তার কাজের জন্য প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকে। তোমাদের পরীক্ষায় আসতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন হচ্ছে বেঙ্গল প্যাক্ট কি? বেঙ্গল প্যাক্ট একটি চুক্তি, এটি সম্পাদন করেন যার নেতৃত্বে বা সম্পাদিত হয় যার নেতৃত্বে, সেটি হচ্ছে চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন অসাম্প্রদায়িক এবং উদারমনের রাজনীতিবিদ। তিনি বিশ্বাস করতেন ব্রিটিশ শাসন থেকে ভারতবাসীকে মুক্ত ও স্বাধীন করতে হলে প্রয়োজন হিন্দু মুসলমান ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এজন্যই হিন্দু মুসলমানদের ঐক্য স্থাপনের জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য, শক্তিকে আরও দ্বিগুণ করার জন্য তিনি হিন্দু মুসলমানদের যে ঐক্য স্থাপনের জন্য যে চুক্তি সম্পাদন করেন 1923 সালে, সেটি হচ্ছে বেঙ্গল প্যাক্ট। তাহলে আমরা কী লিখব? 1923 সালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে যে হিন্দু মুসলমানের সম্প্রীতি এবং ঐক্য স্থাপনের জন্য যে চুক্তি সম্পাদিত হয় তাকেই বেঙ্গল প্যাক্ট বলে। আমরা সহজ ভাষায় বলবো, 1923 সালে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে হিন্দু মুসলমানের ঐক্য স্থাপনের জন্য যে চুক্তি সম্পাদিত হয় তাকেই বলা হয় বেঙ্গল প্যাক্ট। তোমাদের পরীক্ষায় কমন পড়তে পারে এরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো দ্বিজাতি তত্ত্ব। এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। দ্বিজাতি তত্ত্বের মূল মন্ত্র কী ছিল? দ্বিজাতি তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝো? এই প্রশ্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আসতে পারে। উত্তর কিন্তু একটি, সেটি হলো দ্বিজাতি তত্ত্ব বলতে কী বুঝো। এই প্রশ্নটির আনসার করতে হলে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটি হচ্ছে কে, কখন, কোথায় এবং বিষয়টি কী। এই 4টি প্রশ্নের আনসার যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কিন্তু আনসার করতে পারবো। কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কখন? 1940 সালের 22শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে। এবং কোথায়, কখন
এবং কোথায় আমরা জানলাম। এবং আরেকটি বিষয় হচ্ছে কি বিষয়, সেটি হচ্ছে যে মুসলমানরা যে একটি জাতি সেই বিষয়টি তিনি যে যুক্তি দ্বারা তুলে ধরেছেন সেটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এখন দ্বিজাতি তত্ত্বের মূলমন্ত্র কী ছিল? দ্বিজাতি তত্ত্বের মূলমন্ত্র ছিল এক জাতি এক রাষ্ট্র হচ্ছে দ্বিজাতি তত্ত্বের মূলমন্ত্র। পরীক্ষায় হয়তো আলাদাভাবে আসলো দ্বিজাতি তত্ত্বের মূলমন্ত্র কি, আমরা কিন্তু ভেবাচাকা খেয়ে যাব। দ্বিজাতির মূলমন্ত্র তো আমি শিখি নাই। দ্বিজাতি তত্ত্বের মূল মন্ত্র হচ্ছে এক জাতি এক রাষ্ট্র। পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। তিনি 1940 সালের জানুয়ারি মাসে একটি ইংরেজি পত্রিকায় দ্বিজাতি তত্ত্বের সম্বন্ধে ওই মত প্রকাশ করেন এবং 1940 সালের 22 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বটা হচ্ছে তিনি যে যুক্তির দ্বারা আন্তর্জাতিক মানদণ্ডে মুসলমানরা যে একটি জাতি সেই বিষয়টি তিনি তুলে ধরতে সক্ষম হন, সেটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। এ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা কি। আমরা মন্ত্রী মিশন পরিকল্পনা কি কথা থেকেই বুঝতে পারছি যে কিছু মন্ত্রী হয়তো কিছু পরিকল্পনা করেছিল। হ্যাঁ, কিছু মন্ত্রী পরিকল্পনা করেছিল। তারা কোথাকার মন্ত্রী? তারা ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী। তৎসময়ে প্রধানমন্ত্রী ছিল এটলি। মন্ত্রী মিশন পরিকল্পনা কি? মন্ত্রী মিশন পরিকল্পনা হচ্ছে 1946 সালে ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যে মতানৈক্য রয়েছে, সেই মতানৈক্য এবং অনৈক্য এবং এই জটিলতা নিরসনের জন্য ব্রিটিশ পার্লামেন্টের 3 জন প্রভাবশালী মন্ত্রী এসেছিলেন সেই সমস্যা সমাধানের জন্য। তারা এসে মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতৃবৃন্দদের সাথে আলাপ আলোচনা করেন, কিন্তু আলাপ আলোচনায় কোনো সুরাহা হয়নি, যার প্রেক্ষিতে এই 3 জন মন্ত্রী নিজেরাই একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। আর এই সিদ্ধান্তটিকে বলা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। আমরা যদি সুন্দরভাবে বলি তাহলে কি বলবো? ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে মন্ত্রী মিশন পরিকল্পনাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে গণ্য করা হয়। ব্রিটিশ সরকার ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনে 1946 সালের 19 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি মন্ত্রিসভার 3 জন প্রভাবশালী সদস্য নিয়ে একটি কমিশন গঠন করেন। তারা হলেন স্যার স্টেফোর্ড ক্রিপস, স্যার পেথিক লরেন্স এবং এবি আলেকজান্ডার। এবং এই 3 জনের মধ্যে যে নেতৃত্বে ছিলেন তার নাম হচ্ছে স্যার স্টেফোর্ড ক্রিপস। মন্ত্রী মিশন ভারতের স্বাধীনতা প্রদানের পদ্ধতি প্রণয়ন এবং ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের জন্য কংগ্রেস ও মুসলিম লীগ নেতাদের সাথে আলাপ আলোচনা করেন, কিন্তু উভয় দলের মধ্যে মতৈক্য সৃষ্টি না হয় মন্ত্রী মিশন তাদের নিজস্ব পরিকল্পনা ঘোষণা করেন। এটা হলো মন্ত্রী মিশন পরিকল্পনা। তাহলে আমাদের অবশ্যই মনে থাকবে যে ব্রিটিশ পার্লামেন্টের 3 জন মন্ত্রী মুসলিম লীগ এবং কংগ্রেসের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পেরে ওনারাই কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এটি হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। পরিণতি দ্বিতীয় পত্রের 2য় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যুক্তফ্রন্ট কি। যুক্তফ্রন্ট বলতে কি বুঝো? যুক্তফ্রন্ট হচ্ছে 1954 সালে একটি রাজনৈতিক জোট এবং এই তৎসময়ে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার জন্য কয়েকটি রাজনৈতিক দল একত্রিত একটি জোট গঠন করে এবং এটি 1954 সালে গঠন করে এবং এই জোটের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। এবং এর নেতৃত্বে যারা ছিলেন তারা হলেন শেরেবাংলা একেএম ফজলুল হক, হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান বাসানী। এবং যে 4টি রাজনৈতিক দল মিলে জোটটি গঠিত হয় সেই দলগুলোর নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম ইসলামী পার্টি ও গণতন্ত্রী দল। এবং এই জোটের 21টি দফা ছিল এবং 21 দফার কারণ ছিল যে 21শে ফেব্রুয়ারিকে সম্মান জানিয়ে তারা কিন্তু 21টি দফা তাদের নির্বাচনে রাখে। এবং তাদের যে প্রথম দফাটি ছিল যে সেটি হচ্ছে যে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান। তাহলে আমরা যদি লিখতে চাই যে যুক্তফ্রন্ট কি, তাহলে আমরা কিভাবে লিখব? যুক্তফ্রন্ট বলতে 1954 সালে অনুষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচনে অংশগ্রহণকারী একটি রাজনৈতিক জোটকে বোঝায়। 1954 সালে নির্বাচনের পূর্বে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করে। আর এরই প্রেক্ষিতে 1953 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং এটি 1954 সালে গঠিত হয় এবং 4টি দল মিলে একত্রিত এই জোট গঠন করে। এটি হচ্ছে যুক্তফ্রন্ট। এদের আরও 2টি গুরুত্বপূর্ণ অনুধাবন হচ্ছে ভাষা আন্দোলন বলতে কী বোঝো এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝো। প্রশ্নটি সহজ হলেও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন বলতে কী বোঝো? ভাষা আন্দোলন বলতে বোঝায় বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠিত করার দাবিতে সংগঠিত যে গণ আন্দোলন, সেটি হচ্ছে ভাষা আন্দোলন। 1947 সালে পাকিস্তানের স্বাধীনতার পরপরই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, কিন্তু পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন শুরু করে। এই আন্দোলনের সালাম বরকত, শফিক সহ আরও অনেকেই শহীদ হন। আর এই আন্দোলনই হচ্ছে ভাষা আন্দোলন নামে পরিচিত।
আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝো? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি আসলে মূল বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি মানুষ যেন তার মায়ের ভালোবাসাকে শ্রদ্ধা করে, তার মাতৃভাষাকে শ্রদ্ধা করে, এটি হচ্ছে প্রতিপাদ্য বিষয়। কিন্তু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে কী বোঝো, আসলে আমরা কী লিখব? ভাষার জন্য মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাঙালির আত্মত্যাগের ঘটনা বিশ্বের ইতিহাসে কিন্তু একটি বিরল ঘটনা। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করতে গিয়ে 1952 সালে 21 ফেব্রুয়ারি শহীদ হয়েছিলেন রফিক, সালাম, বরকত, জব্বার সহ আর অনেকে। সেদিন বাঙালির জাতির তাজার বুকে রক্ত ঢেলে দেওয়ায় যে ত্যাগ করেছিলেন, তার মূল্যায়নের জন্য 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদা দান করেন, আর তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। এটিকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত এবং 21 ফেব্রুয়ারি এটি উদযাপিত হয়ে থাকে। এটির মূল বিষয়টি হচ্ছে প্রত্যেকটি মানুষই যেন তার মায়ের ভাষাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন? 60-এর দশকে আইয়ুব শাসন বিরোধী আন্দোলনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন এক জ্বালাময়ী কণ্ঠ। তিনি সর্বদাই সাম্যের কথা বলেছেন। কৃষক শ্রমিকের মুক্তি ও জন অধিকার প্রতিষ্ঠায় মৌলানা ভাসানী এক বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ ছিলেন। 1969 সালের গণঅভ্যুত্থানে তার সুযোগ্য নেতৃত্বের কথা সর্বজন বিদিত। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত এবং বাংলাদেশে তিনি মৃত্যুপূর্ব পর্যন্ত তার রাজনীতি একটি স্বতন্ত্র ধারা তথা জনগণ ভিত্তিক রাজনৈতিক ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। শোষিত ও নিপীড়িত মানুষের স্বার্থ নিয়ে তিনি আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন। এ কারণেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয়। অর্থাৎ তিনি নিপীড়িত মানুষের পক্ষে ছিলেন, তিনি অসহায় মানুষদের পক্ষে ছিলেন, শোষিত মানুষের পক্ষে ছিলেন। এই জন্যই তাকে কিন্তু মজলুম জননেতা বলা হয়ে থাকে। তোমাদের পরীক্ষার কমন উপযোগী আরেকটি গুরুত্বপূর্ণ অনুধাবন, সেটি হচ্ছে হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? হুসেন সৈয়দ সোহরাওয়ার্দী ছিলেন গণতন্ত্রের অন্যতম সেবক। রাজনীতিতে গণতান্ত্রিক ধারা রচনা করা মানুষে তিনি পাকিস্তানের প্রথম শক্তিশালী বিরোধী দলের জন্মদান করেন। তিনি বিশ্বাস করতেন যে সাধারণ নির্বাচনই গণতন্ত্রের সূতিকাগার। তিনি জনগণের স্বাধিকারকে গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হিসেবে গ্রহণ করেছিলেন। সবসময় ভাবতেন শাসনতন্ত্রের প্রশ্নে জনগণের রায় চূড়ান্ত। গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন তিনি, এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি জনগণের রায়কে কখনোই অবজ্ঞা করেননি। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করতেন নির্ভুল নীতির উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র কখনোই ব্যর্থ হতে পারে না। গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেতা ছিলেন বলেই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়। হুসেন সৈয়দ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের মানসপুত্র কেন বলা হয়? তিনি গণতন্ত্রের প্রশ্নে ছিলেন অত্যন্ত আপোষহীন। তিনি সবসময় গণতান্ত্রিকভাবে চিন্তা করতেন, গণতান্ত্রিকভাবে কাজ করতেন, তার রাজনৈতিক কর্মকাণ্ড ছিল গণতান্ত্রিক। এই জন্যই তাকে বলা হয়ে থাকে গণতন্ত্রের মানসপুত্র।